নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ডক্টর প্লাসের এক বিশেষ অনুষ্ঠান। সুস্থ ও সুন্দর জীবন পেতে গেলে ডক্টর প্লাস আপনার ভরসা। তার কারণ ডক্টর প্লাসে শুধু চুল বা ত্বক নয়, ডক্টর প্লাসে আপনার সামগ্রিক সৌন্দর্যের একেবারে সঠিক পর্যালোচনা সম্ভব। তার কারণ ডক্টর প্লাস আমাদেরকে সর্বতভাবে সুন্দর রাখতে সাহায্য করে। আজকে আমরা আলোচনা করব ডক্টর প্লাসের একটা উইং, সেটা হচ্ছে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি নিয়ে, অর্থাৎ নান্দনিক দন্তসূচি। বিষয়টি খুব কঠিন মনে হলেও বিষয়টি কিন্তু খুবই সহজ। তার কারণ আপনি সুন্দর একটা হাসির অধিকারী বা অধিকারিণী হতে চাই। এই সুন্দর হাসির ক্ষেত্রে আমার দাঁত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। সেই দাঁত যদি ঠিক না থাকে, সেটাকে যদি ঠিক করতে চান, তাহলে আজকের অনুষ্ঠান আপনার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্লাসের ডেন্টিস্ট ডক্টর অমৃতা নন্দী। অনেক অনেক স্বাগত অমৃতাকে। শুরু করবো আজকের আলোচনা ডক্টর নন্দীর কাছ থেকে। আজকে আমরা অনেক কিছু জানবো, কেননা দাঁতের সমস্যা, দাঁত পড়ে যাওয়া, দাঁতের ব্লিডিং হওয়া, দাঁতের পোকা লাগা, এরকম অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে দাঁতের একটা অ্যাস্থেটিক যে দিক রয়েছে, সেটা নিয়ে আজকে আমাদের বিশদে আলোচনা। তো এই যে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি, আজ থেকে মনে হয় 20 বছর আগে এটা নিয়ে কেউ ভাবেনি। না, আগে তখন সবাই জানতো দাঁত ব্যথা হলে দাঁত তুলে দেবো, ব্যাস ওইটুকুনি। অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিটা যে এখন সেটা মানে চলছে আর এসছে, সেটা অনেকেই এখন জানে না যে শুধু দাঁত ব্যথা হলে তুলে দেওয়াই সবকিছু না, একটা প্রেজেন্টেবল হওয়াটাও এখন খুব ইম্পর্টেন্ট। কোনো ফাংশনে গেলেন, ফার্স্টে আমরা যখন হাসি, লোকে কি দেখে? দাঁতটাই দেখি আমরা। তো ওটাই যদি হলদে হয় বা ওটাই যদি গ্যাপ থাকে, তখন কতটা মানে খারাপ লাগে, নিজের কনফিডেন্সটাই কমে যায়। তো সেই জন্য আমরা অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিটা ইন্ট্রোডিউস করা হয়েছে ডেন্টিস্ট্রি। মানে দাঁতের যে কোনো রোগ নিয়ে আপনারা আসতেই পারেন, মানে সেটা আপনার দাঁতের ব্যথা হতে পারে, মাড়ির কোনো সমস্যা হতে পারে, কিন্তু আমাদের আলোচনার জায়গাটা অ্যাস্থেটিক থাকছে এই কারণে, কেননা দাঁতকে সুন্দর করে তোলা। তো দাঁতের সমস্যার ক্ষেত্রে মানে তার অ্যাস্থেটিক সেন্সের ক্ষেত্রে আমরা কি কি সমস্যা মূলত দেখতে পাই? আপনি একটা বললেন দাঁত হলদে হয়ে যাওয়া, একটা বলছেন মানে দাঁতের ফাঁক, আরো তো এবড়ো খেবড়ো হয়, অ্যালাইনমেন্টটাও ঠিক হয় না। অনেকে দেখবেন আছে দাঁত ক্রুকেড, মানে অ্যালাইনমেন্ট ঠিক নেই, হাসলে এটা সামনে থাকে বা এই ওপরে চোয়ালটা সামনে থাকে, এরকম অনেক পেশেন্ট আছে। তো আর কারুর দেখবেন এই ঠোঁটটা এগিয়ে, কেন? কারণ তার দাঁতটা এগিয়ে আছে। আচ্ছা। তো এই সব ক্ষেত্রে এটাকে আমরা বলি অর্থোডন্টিক ট্রিটমেন্ট, যেটা হচ্ছে অর্থোডন্টিক ট্রিটমেন্ট, ব্রেসেস লাগিয়ে ওটা আমরা কারেকশন করি। সেই ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি আমাদের বিভিন্ন মেটেরিয়ালের লাইনার্স থাকে, ব্রেসেস থাকে, কিছু কিছু মেটাল হয়, কিছু কিছু সেরামিক হয়। আর এবার কেসের কমপ্লেক্সিটি অনুযায়ী আমরা ডিসাইড করি যে পেশেন্টের ট্রিটমেন্ট ডিউরেশন বা ট্রিটমেন্ট প্ল্যান কিরকম হবে। আমি একটা প্রশ্ন এখানে করি আপনাকে, সেটা হচ্ছে এই যে যখন আপনি ব্রেসেস লাগাচ্ছেন, সেক্ষেত্রে কি বয়সটা ম্যাটার করে? ধরুন খুব অল্প বয়সে যখন আসছেন, বাবা মা যদি মনে করেন যে তার ছেলে বা মেয়ের এই জায়গাটা কারেকশন করবেন, তাদের ক্ষেত্রে ধরুন আমি বলছি অ্যাট দ্য এজ অফ 6, 7 or 10, 12, অথবা কেউ একজন নিজে রোজগার করছে, যখন সে মনে করছে যে এবার আমাকে ঠিক করতে হবে, তো দুয়ের মধ্যে তো ডিফারেন্স আছে। হ্যাঁ, যেমন ধরুন একটা মা বাবা এসে নিয়ে এলো তার বাচ্চাকে 6 ইয়ার্সে, তখন আমরা তাকে বলবো আরো 4 বছর পর আসুন। কারণ আমরা ট্রিটমেন্টটা কখন স্টার্ট করি? গ্রোয়িং ফেজে, যখন বাচ্চাদের ওই সময়টা দেখবেন 6 ইয়ার্সে, তখন ওদের গ্রোথ বাকি আছে। 12 ইয়ার্স অব্দি, 12 to 13 ইয়ার্স অব্দি মোটামুটি একটা গ্রোথ হয়। যখন ওই বাচ্চাটার মোটামুটি গ্রোথ হয়ে গেছে, স্কালের মুভমেন্টস এগুলো সব তৈরি হয়ে গেছে, মুভমেন্ট গ্রোথ হয়ে গেছে, তখন আমরা বলি এবার আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব ফ্রম দ্য এজ অফ 12 to 13। আবার ডিপেন্ড করে, এবার যদি কোনো বয়স্ক এসে করতে চায়, এবার সেটা স্কেলিটাল মুভমেন্ট তাদের আবার কমে যায়, তো সেই ক্ষেত্রে আমরা বলি না, তখন হবে না কারেকশন। মানে একজন ডেন্টিস্ট হিসেবে আপনি কোন বয়সটাকে সাজেস্ট করেন? আমি বলবো যখন দেখছেন বাচ্চা 11-12 বছর হয়ে গেছে, তখনই নিয়ে চলে আসবেন তারপর কারেকশন। তারপরে আসতে পারে, বাট খুব দেরি নয়। মানে যদি প্রপার আর কম টাইম, যত তাড়াতাড়ি আসবেন ডিউরেশন কম লাগবে, কারণ তখন গ্রোথটা মুভমেন্টে আছে। আবার যখন ধরুন 20-25 ইয়ার্সে আসছেন, তখন যেমন আমাদের গ্রোথ, স্কেলিটাল মুভমেন্টের গ্রোথ মেন কোন টাইমটা হয়? 10 to 14, ওই টাইমটা এলে তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়ে যাবে, মানে কারেকশনটা কম টাইম লাগবে। এবার যদি পেশেন্ট আসে 20 ইয়ার্স, তখন আমাদের ট্রিটমেন্ট ডিউরেশনও বেড়ে যাবে। তো ওই অনুযায়ী টাইম একটা ইম্পর্টেন্ট জিনিস। এই একটা ম্যাল অ্যালাইনমেন্ট অফ টিথ কারেকশনের জন্য টাইম অ্যান্ড এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর প্লাসে এই ধরনের ট্রিটমেন্ট কিভাবে হচ্ছে? ডক্টর প্লাসে ফার্স্টে পেশেন্ট এলো, তাকে আমরা
কনসাল্ট করলাম যে কি কি করতে হবে। তারপর আমাদের যে স্পেশাল টিম আছে অর্থোডন্টিস্ট দেখবে যে এই কেসের এই এই ব্যাপার আছে, এই এই ডিউরেশন, এই এই প্রাইস, আর পেশেন্টকে সব বুঝিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী। তো এবার অনেক সময় পেশেন্ট বলে যে স্পেশালি মেয়ে হলে যে আমার দাঁতে একটা তার লাগা থাকবে, স্মাইল করলে খুব বাজে লাগবে, তখন আমরা সেই ক্ষেত্রে কি করি, সেরামিক ব্রেসেস দিই বা ক্লিয়ার অ্যালাইনার্স দিই, মানে একদম ট্রান্সপারেন্ট। সেই ক্ষেত্রে কস্টিং একটু বেশি, কিন্তু সেম কাজ করবে, যেটা মেটাল ব্রেসেস করবে সেম কাজ করবে ক্লিয়ার অ্যালাইনার্স। ওইটাতেও সেম 1 মান্থ অনুযায়ী আমরা পেশেন্টকে ডাকি, আমরা 1 মাস অনুযায়ী যেমনি গ্রোথ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ওটা আস্তে আস্তে সেট হচ্ছে, অমনি আবার সেকেন্ড মুভমেন্টে আবার আমরা ব্রেসেস লাগিয়ে দিই। এইভাবে মুভমেন্ট অনুযায়ী 1 মান্থ টু 1.5 মান্থ ডিউরেশনে আমরা পেশেন্টকে রিকল করি আর অ্যালাইনার গুলো চেঞ্জ করি। তো এটা মোটামুটি ডিউরেশন অফ ট্রিটমেন্ট কেস অনুযায়ী যদি ধরেন 6 months to 2 years হচ্ছে ডিউরেশন, মানে ম্যাক্স টু ম্যাক্স 2 ইয়ার্স। কিছু কিছু পেশেন্ট আবার কি হয়, রিকারেন্স হয়ে যায়, মানে আবার পেশেন্ট আসছে আবার উঁচু হয়ে যাচ্ছে। কেন? কারণ তারা অনেক সময় রিটেনারটা ইউজ করে না। আমরা ট্রিটমেন্টের পরেও একটা জিনিস হয় রিটেনার, ওটা কিছু কিছু পেশেন্টের যাদের খুব কমপ্লেক্স কেস ওটা আমরা দিয়ে রাখি যাতে আবার রিকারেন্স না হয় ওই কেসটা। তো অনেকে ইউজ করে না, তো সেটা আমরা বলি যে এটা করতে হবে, তাহলে রিকারেন্স চান্স লেস। অবভিয়াসলি ডক্টরের পরামর্শ মেনে চললে তুই ভালো থাকবে, আদারওয়াইজ নয়। তো এটা তো গেল অ্যালাইনমেন্টটাকে ঠিক করা। এবারে যে জায়গাটায় আলোচনা করবো সেটা হচ্ছে কালার কালেকশন। আমি দেখেছি অনেকেই যান, মানে বিয়ে হবে সামনে, ছেলেরা বিশেষ করে তারা স্মোক টোক করেন এবং তাদের দাঁতে একটা ছাপ পড়ে যায়। তো এখন তো মনে হয় মেয়েরাও অনেক সচেতন হয়েছে একদম, স্পেশালি রিসেন্টলি আমার একটা পেশেন্ট এসেছিল, জাস্ট কলেজে ভর্তি হয়েছে। তো ফ্রেন্ডসরা একটা মানে বলছিলাম না কনফিডেন্স, যে ওর টিথটা না ইয়েলোইশ। এবার আমাদের কি হয়, এনামেল যে টিউথের বাইরের লেয়ারের কালার এক একজনের এক একটা, ওটা কিন্তু ন্যাচারাল কালার, ইয়েলো, কারোর হোয়াইটিশ ইয়েলো, কারোর ব্লুইশ হোয়াইট, এরকম টাইপের ডিফারেন্ট দেখবেন না সবার, কারোর ধপধপে সাদা, কারোর একটু হালকা ইয়েলো। তো এবার সেটা কারেকশন কিভাবে হবে, আমরা দু ধরনের ট্রিটমেন্ট হয়, একটা হয় স্কেলিং আর একটা হচ্ছে টিথ হোয়াইটেনিং, যেটা আমরা বলি ব্লিচিং, যেটা টিথ হোয়াইটেনিং। তো এবার সেই পেশেন্টটা এসছে যে আমার মানে স্মাইল করতে আমি কনফিডেন্ট ফিল করছি না, একটা হলদে ভাব, দেখতে অত সুন্দর কিন্তু স্মাইলটা ওরকম। তো পেশেন্টকে আমরা বললাম তুমি একটা টিথ হোয়াইটেনিং করে নাও। তো ওটাই কি হয়, টিথ হোয়াইটেনিং 1 আওয়ারের একটা ট্রিটমেন্ট। আর স্কেলিং যেটা বলছি ওটা হচ্ছে আপনি ধরুন খুব মানে কোনো কিছু কিছু পেশেন্ট আছে খুব স্মোকিং করে, স্মোকিং, বিড়ি, তারপরে টোব্যাকো জাতীয় প্রচুর জিনিস খায়, গুটকার পেশেন্টদের তো খুবই বাজে অবস্থা থাকে, খুবই। তো সেই ক্ষেত্রে আমরা বলি ফার্স্ট অফ অল একটা স্কেলিং করিয়ে নিন। স্কেলিং মানে কি, ওপরের লেয়ারে যেসব ব্রাউন স্টেনস গুলো থাকে ওইগুলো আমরা মেশিন দিয়ে স্কেলিং করে ওইগুলো সরিয়ে দিই। তখন কিছু কিছু পেশেন্ট বলে যে কিন্তু এই হলদে ভাবটা ডক্টর কি করে যাবে, তখন আমরা সাজেস্ট করি তাহলে একটা টিথ হোয়াইটনিং করে নিন। এবার টিথ হোয়াইটনিং আমরা সাজেস্ট করি বেশি না করাতে, বছরে ম্যাক্স টু ম্যাক্স 2টো ঠিক আছে সাজেস্ট করি আমরা। একটা তো ঠিকই আছে, 2টো মানে খুব প্রবলেম হলে তখন 2টো, কারণ বেশি তো ভালো না। এনামেল স্কেলিং ইজ বেটার দ্যান হোয়াইটনিং। আর অনেক পেশেন্টের আবার একটা ভুল ধারণা থাকে স্কেলিং করলে দাঁত নড়ে যায়, এটা অনেকে বলে। তো এরকম কিচ্ছু না, স্কেলিং এ আপনার দাঁতের উপরে যে নোংরা লেয়ারটা আছে ওটা রিমুভ হয়ে যায়। আর এটা ইজ ভেরি ভেরি সেফ। এটা হচ্ছে এভরি 5 to 6 মান্থস আপনি যদি ক্রনিক স্মোকার হন করাতে পারেন, এটাই কোনো প্রবলেম নেই। এটাই কি হয়, সব দাঁতে উপরে যে দাগ বা কিছু আছে স্টেইনস, এগুলো সব চলে যায়। ইনফ্যাক্ট কিছু কিছু পেশেন্টে আমি দেখি নিচের চোয়ালের দাঁতের ভিতর দিকে পাথরের মতো জমে থাকে, সেটা অনেকে ফিল করতে পারে জিভ দিয়ে, কিন্তু দেখতে পারে না। তখন আমরা সেই পেশেন্টগুলোকে আমরা বলি যে এই ক্যালকুলাস, ওটাকে বলে টার্টার বা ক্যালকুলাস, তো ওই ক্যালকুলাসটাকে যদি আপনি দিনের পর দিন ফেলে রাখেন, কি হবে, দাঁত আর মাড়ির মাঝখানে ঢুকে যাচ্ছে, দিয়ে কি করছে, মাড়িটা নামিয়ে দিচ্ছে, দাঁতটাকে নাড়ানো শুরু করে দেবে। তো অনেক পেশেন্টের দেখবেন এই দাঁতগুলো নড়ছে, পেশেন্ট আসে যে এই দাঁতগুলো নড়ছে কেন বুঝতে পারছি না, কেন, ওই দাঁত আর মাড়ির মাঝখানে যে নোংরাগুলো ঢুকে গিয়ে মাড়িটাকে নামিয়ে দিয়ে দাঁতটাকে উঠিয়ে নাড়াতে স্টার্ট করে দেয়, গ্যাপ তৈরি করে দিচ্ছে। মানে মাড়িটা যে ধরে থাকবে দাঁতটাকে, ওটা আস্তে আস্তে লুজ হয়ে যায়, দাঁতটা নড়তে শুরু করে। তো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভীষণ লোকে ভাবে, মানে পেশেন্টরা ভাবে যে
স্কেলিং করাবো, নোংরা থাক, ব্রাশ করবো, ঠিক হয়ে যাবে। কিন্তু এইগুলো কিন্তু ব্রাশিং এ যায় না, এগুলো স্পেশাল মেশিন আছে আমাদের, স্কেলার সেট আছে, ওটা দিয়েই করতে হয়, তবেই ওই মাড়ি আর দাঁতের মাঝে যে নোংরাগুলো ওগুলো আমরা স্কেলিং করে বের একটা করতে প্রশ্ন পারি। করব, মানে খুব ইম্পর্টেন্ট আমার কাছে এবং আমার মনে হয় আমার দর্শকদের কাছেও, সেটা হচ্ছে আমাদের একটা ধারণা হচ্ছে টুথপেস্ট আমার দাঁতকে হোয়াইটনিং, মানে অ্যাডভার্টাইজমেন্টের ইয়েতে। তো একজন ডক্টর হিসেবে আপনি কি বলবেন এক্ষেত্রে, মানে পেস্টের কি ভূমিকা রয়েছে? পেস্টের তো আমি কোনো নাম নিয়ে বলবো না না, না না না। কিন্তু পেস্টের তো অনেক ভূমিকা রয়েছে, যেগুলো বেসিক্যালি দেখবেন বেসিক্যালি সাদা ধরনের, ওগুলো আমি বলবো বেশি ইউজ করুন মোর দ্যান কালার্ড। হ্যাঁ, তো ওই পেস্টগুলো কি হয়, আমাদের যে উপরে এনামেল লেয়ারটাকে নষ্ট করে না, স্মুথ, অ্যাব্রেসিভ কম, ওইগুলো যেগুলো হোয়াইট, প্লেন হোয়াইট, ওইগুলোতে অ্যাব্রেসিভস কম। আর অ্যাব্রেসিভ এমন একটা জিনিস, আমাদের দাঁতের উপরের লেয়ারে যত ইউজ হবে অ্যাব্রেশন করবে, আমাদের দাঁতের মাড়ি আর দাঁতের ওই জায়গাটা না ক্ষয় করে দেবে, অ্যাব্রেশন বলে ওটাকে, ঠিক আছে? ওটা তারপরে পেশেন্ট আসে যে এই জায়গাটা তো ফুটো, মানে ফাঁকা হয়ে যাচ্ছে, কি করব, একদম জাংশনটা, মানে এটা মাড়ি আর এটা দাঁত জাংশনটা, তখন ফিলিং করে দিতে হয় আমাদের, কিন্তু ওই ফিলিং গুলো বেশি দিন থাকে না, তখন ক্রাউন করতে হয়, এরকম ট্রিটমেন্ট পেশেন্ট অনুযায়ী, কমপ্লেক্সিটি অনুযায়ী। তো আমি পেশেন্টদের একটাই কথা বলবো, ভালো সিম্পল পেস্ট ইউজ করুন, আর হচ্ছে সফট ব্রিসেল আর ব্রাশ ইউজ করুন। ওই শক্ত ব্রাশ ইউজ করা একদমই আমরা সাজেস্ট করি। অনেকে দাঁত মাজেন, আমি দেখেছি, মানে রীতিমতো যুদ্ধ না, করে। হ্যাঁ, ভাবে যে খুব জোরে মাজলে ওই নোংরা গুলো দাঁত থেকে বেরিয়ে যাবে, এটা খুব ছোট বয়স থেকে অ্যাবজর্ব করেছেন তারা, বাবা মা দিয়েছেন এরকম 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 অনেক রাফ ব্রাশিং টেকনিক কিন্তু দাঁতের প্রচুর ক্ষতি করে, প্রচুর। মানে এমনও পেশেন্ট দেখেছি যে এত রাফ ব্রাশ করে দাঁতের আপার লেয়ারটা ক্ষয় হয়ে গেছে, বা তখন সেন্সিটিভিটি বেড়ে যায়, মানে এত রাফ ব্রাশ করে করে ওই দাঁতের যে নার্ভ লেয়ারটা আছে না, ওই অবধি চলে এসছে ক্ষয় হতে হতে, যার জন্য সেন্সিটিভিটি বেড়ে যায়, কিছু লাগলেই ঠান্ডা গরম খেলে, তখন ওনারা বোঝে না যে কেন হচ্ছে, তখন আমরা সাজেস্ট করি যে এটার তো আর কিছু রিভার্সাল নেই, তখন আপনাকে ক্রাউন করে দিই, মানে ক্রাউন ক্যাপ পরিয়ে দিতে হয় যাতে সেন্সিটিভিটিটা না হয়। তো আপনি যদি দাঁত বাঁচাতে চান তাহলে আস্তে আস্তে ব্রাশিং করুন, সফট ব্রিসেল ব্রাশ দিয়ে ব্রাশ করুন, আর সিম্পল পেস্ট দিয়ে ব্রাশ। দিনে কবার ব্রাশ করা খুব দিনে বেসিক্যালি সকালে উঠে একবার ব্রাশ, যেমনি আমরা করি সবাই, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে, কারণ রাতে আমাদের মুখটা অনেকক্ষণ বন্ধ থাকে, আর তখন মাইক্রো অর্গানিজমস গুলো বেশি টাইম পায় করা, দাঁতের ক্ষতি করা। তো সবসময় মাউথ ওয়াশ আর মাউথ ব্রাশিং করে যেন রাতে শুতে যায়, স্পেশালি বাচ্চাদের, কারণ বাচ্চারা তো কিছু বলতে পারে না, আর বাচ্চাদের দাঁত দেখবেন বেশি, মানে পেশেন্ট যখন আসে কালো হয়ে গেছে, চকলেট খেয়ে মুখ ধোয় না, বা দুধ খেয়ে শুয়ে দিচ্ছে, কুলকুচি করায় না, তো ওই সব ক্ষেত্রে পেশেন্টদের, আমি মায়েদেরকে বলবো একটু বাচ্চার যত্ন নিন, আর যখন দুধ খাইয়ে শোয়াচ্ছেন তখন যেন ভালো করে কুলকুচি করান বা জল খাইয়ে ভালো করে শোয়ান। এটা তো গেল আমি দাঁতের কথা, কিন্তু আজকে আমাদের এস্থেটিক ডেন্টিস্ট্রি যখন, তখন আবার সৌন্দর্যায়নের দিকে, দান্তনিকতার দিকে আমাদের চলে আসা। তো কালার কারেকশন আপনি বলছেন হোয়াইটনিং বা স্কেলিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং একজন আপনি ডক্টর হিসেবে আপনি সাজেস্ট করছেন স্কেলিংটা বেটার দেন হোয়াইটনিং। বছরে একবার হোয়াইটনিং করা যেতে পারে, কিন্তু খুব বেশি হলে দুবার, তার বেশি নয়। কিন্তু স্কেলিংটা প্রতি 5 মাসে বা 3 মাসেও করা যেতে পারে, ডিপেন্ডিং অন দ্য পেশেন্টস কমপ্লেক্সিটি। যেমন স্মোকিং, ক্রনিক স্মোকার, তাদের 3-4 মান্থসে আবার রিঅ্যাপিয়ার হয়ে যায় স্টেইনস, তো তাদেরকে তো করতেই হবে, না হলে আবার সেম কথাটা বললাম, মাড়ির ভিতরে নোংরাগুলো জমে দাঁত নড়তে শুরু করেছে। তো এই সব ক্ষেত্রে তখন আমরা বলি যে স্কেলিং, আর এভরি 3 মান্থস যদি একটা চেক আপে আসে তো খুবই ভালো, কারণ তখন বোঝা যায় কোন কোন দাঁতে, কিছু কিছু দাঁতে হয় ছোট্ট একটা কালো স্পট, আবার নোংরাও আছে, এবার ওটাকে ভেবে বসে আছে নোংরা, কিন্তু ওটা নোংরা না, ওটা হচ্ছে কেরিস, ক্যাভিটি হয়ে গেছে, পোকা হয়ে গেছে। এই ডিফারেন্সটা তো আপনারা বুঝতে পারবেন না, সেইগুলো আমরা দেখে সুন্দর করে আপনার, ওই জন্য আমরা বলি যে এভরি 3 to 4 মান্থস একটা চেক আপ করিয়ে নেওয়া খুব ভালো, কারণ ক্যাভিটি এমন একটা জিনিস, ওই স্টার্টিং এ যদি আমরা ধরে নিই একটা 15 মিনিট 10 মিনিটের কাজ, ফিলিং করে দিলাম, আপনি চলে গেলেন 10-15 বছর একদম চলছে ফিলিং, একটা 10-15 মিনিটের ওয়ার্কে আপনি বলছেন 10-15 বছর দাঁতটা সেভ হয়ে গেল। ইয়েস, কিচ্ছু না, পেশেন্টের ব্যথাও লাগে না, ইনজেকশন লাগে না, কিচ্ছু লাগে না। কিন্তু এবার যদি ওই কালো দাগটা দেখে অবহেলা করলাম, ফেলে রাখলাম, হচ্ছে হোক, কিছু ব্যথা তো নেই, মানে অনেক পেশেন্ট ব্যথা হলে তখন রিয়েলাইজ করে, তো সেই ক্ষেত্রে আবার এক্সরে করে আমরা দেখি যে ওটা পুরো নার্ভ টাচ করে গেছে, একটা দাঁতের যে রুটের ভিতর নার্ভ,
ওটা টাচ পড়ে গেছে, তখন আমরা প্ল্যান করি রুট ক্যানাল ট্রিটমেন্ট, মানে সেই একটা 3-4টে সিটিং দিয়ে তখন ট্রিটমেন্ট করে ইনফেকশনটা বার করে, মানে একটা লং প্রসিজার। তখন আমরা আরসিটি করে বাঁচাই দাঁতটা। বাঁচানো যাবে, কিন্তু বাঁচানো যাবে, হ্যাঁ, তুলে ফেলতে হবে না। আমরা এখন যেটা বলি যে এখন অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রিতে যেটা আগে তুলে ফেললাম ফাঁকা হয়ে গেল, আবার তখন দাঁত বাঁধাও। হ্যাঁ, এখন কি করি আমরা এই যে মানে যেভাবে বাঁচানো যায় দাঁত থেকে আমরা সেইটা সাজেস্ট করি পেশেন্টকে। স্মাইল কারেকশন কিভাবে হয় ডক্টর প্লাসে? হয় সেটা? হ্যাঁ, সব হয়। স্মাইল কারেকশন হচ্ছে ধরুন আপনার একটা গাম লাইন দেখা যাচ্ছে কিন্তু পেশেন্টের ওটা পছন্দ না, তো সেম আমরা ওইভাবে অর্থোডন্টিক ট্রিটমেন্ট করে অ্যালাইনমেন্ট করে ওটা আমরা আবার অনেকেই বলেন না গাম স্মাইল, মানে হাসলেই দাঁত মারি দিয়ে হাসছে। আর অনেকের মাড়ি মেলানিন যাদের বেশি তাদের কালো মাড়ি থাকে, সেটারও কারেকশন আছে, সেটাকে আমরা লেজার দিয়ে কালো মাড়িটাকে কালারটা কারেকশন হয়ে যায়। অনেকেরই ধারণা হবে মুখের মধ্যে লেজার। ইয়েস, তখন আমরা সেই প্রিকশন নিয়ে করি, মানে ওনাকে পেশেন্টদেরকে সব প্রোটেক্টিভ গ্লাসেস পরিয়ে সেই বুঝে লেজার দিয়ে একটু 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 করে গাম কারেকশন, পুরো আপনার মানে ধরুন ব্রাউন শেড ওখান থেকে পিঙ্ক শেড হয়ে যায় আস্তে আস্তে আস্তে। পেইনফুল কি? ইটস নট পেইনফুল, বিকজ আমরা সবকিছু কাজ এই কাজগুলো অ্যানেস্থেসিয়া দিয়েই করি, আর টাইম টেকিংও না। এটাও বলতে চাচ্ছিলাম কতটা সময় লাগতে পারে? 10 ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ারের মধ্যে পেশেন্টের সব কমপ্লিট হয়ে যায়। লাঞ্চ টাইম প্রসিডিউর বলা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে অফিস করতে করতে গিয়ে চলে আসবে। হ্যাঁ, ডুজ এন্ড ডোন্টস আছে? ডুজ এন্ড ডোন্টস আছে কিছু, যেমন কিছু কিছু জিনিস আমরা খেতে বারণ করি আফটার দ্য প্রসিজার ফর 7 days, তো ওইগুলো একটু অ্যাভয়েড করতে হয়। যেমন বেশি হট আইটেমস আমরা তখন খেতে বারণ করি, বেশি স্পাইসি আইটেম খেতে বারণ করি। ওয়ান্স ইট গেটস অ্যাকাস্টমড তখন আমরা বলি আবার চেকআপের পর 7 days পর আমরা ফলো আপ দিই, তারপর আবার নর্মাল খাবো, নর্মাল একদম নর্মাল। তারপরে কিছু কিছু ট্রিটমেন্টও আছে এখানে, যেমন মোল কারেকশন, অ্যাস্থেটিকে যখন পড়ছি পুরো ফেসেরও হয় মোল, কিছু কিছু আঁচিল মোল ওইগুলো কারেকশন হয়ে যায় সব। তার মানে আপনার সৌন্দর্যের দিকে যদি আপনার নজর থাকে, কারণ আমাদের যেমন আমি বলি না যে মেকওভারের ক্ষেত্রে চুলের একটা বড় ভূমিকা রয়েছে, ঠিক সেরকম আমার সৌন্দর্যে দাঁতেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে পুরোপুরি। এবং আমাদের মুখের মধ্যে দেখবেন দাঁত পড়ে গেলে একরকমের পুরো মুখটাই চেঞ্জ হয়ে যায়, মুখ ভর্তি দাঁতে কিন্তু গালটা বসে যায়। তো আমরা যখন মানে বয়স্ক পেশেন্টদের ডেঞ্চারটা দিই, গালটা ভরাট লাগে, ওনারা কথাও বলে, খুব সুন্দর একটা কনফিডেন্স পায়, যেটা বয়স্ক পেশেন্টদের যারা অনেকদিন আগে দাঁত পড়ে গেছে করায়নি ট্রিটমেন্ট, তখন সেটাও এখানে ডক্টর প্লাসের সুবিধা আছে। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে কি হয় কোনো দাঁত নেই, তো সেখানে আমরা দুটো পেশেন্টদের দুটো অপশন দিই, একটা হচ্ছে রিমুভেবল ডেঞ্চার মানে খোলা পড়া দাঁত যেটা, আর একটা হচ্ছে ফিক্সড যেমন ইমপ্লান্ট বসিয়ে, মানে স্ক্রু যেটা টাইটানিয়াম স্ক্রু যেটা হচ্ছে মাড়িতে দাঁতের গোড়ার কাজ করে, ওটা বসিয়ে দিই আমরা, ইমপ্লান্ট বলে ওটাকে। ওটা বসিয়ে পুরো উপর থেকে এখান থেকে জয়েন করে পুরো ফিক্স ক্রাউন দিয়ে দিই। তার মানে এটা না সবকটা দাঁতে স্ক্রু বসবে, একটা সাপোর্ট নিয়ে বাকিটা কানেকশন, মানে কবজার মতো থাকবে। আর ওটা কি লাইফ লং, যতদিন সে বাঁচবে ততদিন একদম। আর কিছু চেঞ্জ হবে, নরমাল লাইফ, একদম নরমাল লাইফ, মানে খাওয়া দাওয়া সব নরমাল, সব নরমাল। তার মানে ধরুন যাদের খুব মনের দুঃখ হচ্ছে আজকের অনুষ্ঠানটা শুনে যে আমার তো দাঁত একটাও মুখে নেই, আমার জন্য আর কি গাম কারেকশন বা কি স্মাইল কারেকশন, আপনার মুখের দাঁতও কিন্তু ফিরে আসতে পারে। এবং আপনাদের জন্যই ডক্টর প্লাসের ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, সেই ফোন নাম্বারে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট করুন, ডক্টর নন্দীকে এসে দেখান এবং ডক্টর অমৃতা নন্দীর সাথে আপনারা কথা বলে দেখে নিন যে আপনার জন্য ঠিক কোন ট্রিটমেন্টটা জরুরি। এখানেই কিন্তু মনে হয় ডক্টর প্লাস অনেকটা এগিয়ে, যে আপনি গিয়ে বলেন আমি এটা করব তা নয়, আপনার যে কন্ডিশন সেটা দেখে ডক্টর সাজেস্ট করবেন যে আপনার কোনটা করা উচিত। একদম। তো অনেকে ভাবে যে আমি এটা করব, কিন্তু আমরা তাদেরকে যখন এই ট্রিটমেন্টের অপশন দিই তখন তারা খুশি হয় যে না এটারও অপশন আছে। অনেকেই জানে না, অ্যাওয়্যার না যে এই ব্যাপারগুলোও ট্রিটমেন্টে হয়, তখন আমরা যখন বলি তো তারা সেই ট্রিটমেন্টটার ফরেই যায়। যেমন আমাদের বিভিন্ন ধরনের ক্রাউন আছে, অনেকে জার্কোনিয়া মানে জানেই না যে জার্কোনিয়া বলে কিছু হয়। একটা আছে মেটাল ক্রাউন, মেটাল সেরামিক, মানে হচ্ছে ভিতরে মেটাল বাইরেটা দাঁতের কালার। তো এবার কি হয়েছে, সেই পেশেন্টটা মেটাল সেরামিক করালো, কিন্তু পরে তার কিছু শরীর খারাপ হলো, সে এমআরআই করাতে গেছে, ডাক্তার লিখেছে আগে ক্রাউন খুলে আসুন, না হলে এমআরআই হবে না। তখন আবার তাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, ক্রাউন খুলতে হবে,
এমআরআই করাতে হবে, আবার এসে ক্রাউন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা তখন পেশেন্টকে বলি এইসব ঝামেলায় যদি একদমই না পড়তে চান, একেবারে জার্কোনিয়া ক্রাউন করে নিন, যেটা না খুলতে হবে না কিছু করতে হবে, ওটা মেটালি নেই তো প্রবলেম তো নেই একদম। এই যে তুমি বলছো না যে দাঁতটা কবজার মধ্যে, ওটা ওক্ষেত্রেও কি এমআরআই? সেম সেম, হ্যাঁ। ওটা হচ্ছে টাইটানিয়াম যে স্ক্রুটা বলছি, ওটা হচ্ছে ওটাই প্রবলেম হয় না, হবে না তো? ওটা হচ্ছে বডির অ্যাবজর্বেবল, ওটা অসিও ইন্টিগ্রেশন হয়, বোনে অ্যাবজর্ব করে, তো ওই ম্যাটেরিয়ালই দেওয়া হয়। অ্যাকচুয়ালি এইটা না আমার মনে হয় ডক্টর প্লাসের অ্যাডভান্টেজ এখানে, যে একজন ডাক্তারের আন্ডারে তার সার্ভিলেন্সের কাজটা হচ্ছে, যার ফলে রিস্ক ফ্যাক্টর কিন্তু জিরো। আর আমাদের একদম স্পেশাল টিম আছে, যেমন আপনি ধরুন এমিল ম্যালালাইনমেন্ট কারেকশনের জন্য অর্থোডন্টিস্ট এসে পুরো চেক আপ করে সব দেখবে ওনাকে, যদি ইমপ্লান্টের ক্ষেত্রে ওরাল সার্জন এসে পুরো দেখবে। তো ইটস নট দ্যাট যে ওটা দেখবে ওটা, আমাদের স্পেশালিস্টরাই স্পেশাল কাজটা করবেন, এবং টাইম টেকিং নয়, আর পেশেন্টের অনুযায়ী শিডিউল ফেলা হয়। আচ্ছা, যার যখন সুবিধা হয় সেই অনুযায়ী তাকে আবার রিকল করা হয়। ওকে, তার মানে আপনার দাঁত এবড়ো খেবড়োই হোক। আর আরেকটা কথা এখানে একটা প্রশ্ন, যে অনেকে দাঁতের উপরে দাঁত উঠে যায় ছোটবেলায়, এটার কারণটা কি? যাতে মারাও একটু অ্যালার্ট থাকবে। হ্যাঁ, বাচ্চা বয়সে কি হয়, আমরা একটা স্টেজ বলি আগলি ডাকলিং স্টেজ, মানে যখন ছোটবেলার দাঁত পড়ছে, বড়বেলার দাঁত উঠছে, মিল্ক টিথ পড়ে যাচ্ছে, পার্মানেন্ট টিথ উঠছে। এবার ওই সময় কি হয়, স্পেসিং করতে হয়, মানে ওই দাঁতটা যে উঠছে ও স্পেসিং, ও নিজের স্পেস করে মাড়িতে, তো তখন কি হয় এবড়ো খেবড়ো হয়ে যায়, এটা উপরে ওটা নিচে। এবার তখন আমরা বলি যে বাচ্চাকে ভালো করে বাদাম চেবানো করান, ভালো করে সব খাওয়ান, শক্ত জিনিস, যাতে দুধের দাঁতগুলো ঠিক টাইমে পড়ে, যাতে ওই দাঁতটা ওঠার স্পেস পায়। এবার যদি দেখছেন ওই দাঁতটা পড়ছে না, এখনো পড়ে আছে, কিন্তু পার্মানেন্ট দাঁত তো ওর টাইমে উঠবেই, তখনও স্পেস পাচ্ছে না কারণ দুধের দাঁতটা তখনও পড়েনি, তো কি করবে, ও ভিতর থেকে বা সাইড থেকে উঠবে। হ্যাঁ, তো আমরা সেটাই সাজেস্ট করি বাচ্চাকে। এখন যেমন বাচ্চারা সফট, মানে আগে যেমনি আপেল ঠাপেল কামড়ে, আখপাখ কামড়ে, হ্যাঁ, এখন বাচ্চারা অর্ধেক বাচ্চা মানে মায়েরা কমপ্লেন করে যে খেতে চায় না কিছু, সবই জুস, হ্যাঁ, ওটাই হয়ে গেছে এখন প্রবলেম। তো আমি সবসময় সাজেস্ট করি বাচ্চাদের আপেল কামড়ে খাওয়ান, পেয়ারা কামড়ে খাওয়ান, যত কামড়াবে তাহলে দুধের দাঁতগুলো ঠিক টাইমে পড়বে, পার্মানেন্ট দাঁতগুলো স্পেস পাবে ওঠার, তাহলে কোনো সমস্যাই হবে না। দাঁতটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি ধরুন আপনার সাথে কথা বলছি, আমার দাঁত যদি এবড়ো খেবড়ো হতো, আমার মুখের শেপটাও চেঞ্জ হয়ে যেত, এবং আমার হাসটাও আপনাদের কাছে এতটা ভালো লাগতো না। এটা একদম বাস্তব কথা। তো আপনার যদি এরকম কোথাও সমস্যা থেকে থাকে, আপনার জন্য ডক্টর প্লাস, এবং অবশ্যই ডক্টর প্লাসের এই অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি এই ইউনিটটা আপনাকে কিন্তু সুন্দর করে তুলবে। এবারে আসি দাঁতের সমস্যা। দাঁতের যদি সমস্যা থাকে, তারও চিকিৎসা কিন্তু ডক্টর প্লাসে রয়েছে। দাঁতে কত রকমের সমস্যা হতে পারে? কিছু কিছু পেশেন্ট আসে দাঁতে যখন ব্রাশ করছে ব্লিডিং হচ্ছে, গাম ব্লিডিং যেটা আমরা বলি, মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু দাঁতে কোনো পোকা নেই। এবার সেই ক্ষেত্রে কি, সেই পেশেন্টগুলোই আমরা দেখি তাদের মুখে খুব স্মেলও হয়, কেন? এই ব্লিডিং এর জন্য। সেই ক্ষেত্রে আমরা বলি যে এটা কেন হচ্ছে, ইমপ্রপার ব্রাশিং টেকনিক, বা ব্রাশ করছে না ঠিক করে, তখন ওই সেম ক্যালকুলাস টার্টার ওগুলো জমে যায়, যার জন্যে মাড়িটাকে লুজ করে দেয়, মাড়ি থেকে একটু ব্রাশ টাচ করলে বা কিছু হলেই তখন ব্লিডিং হয়। সেই ক্ষেত্রে আমরা বলি যে এই পেশেন্টগুলোতে আমরা একটা তখন অ্যান্টিবায়োটিক দিই, কারণ যেহেতু ব্লিডিং হয় ইমিডিয়েট একটা স্টপ করার জন্য, আর বলি হচ্ছে মাউথ ওয়াশ ইউজ করতে, আর স্কেলিং হচ্ছে এই পেশেন্টগুলো স্কেলিং ট্রিটমেন্ট, যেগুলো ব্লিডিং গামস। তারপরে কিছু পেশেন্ট আছে যাদের খুব ব্যথা ফেলে রেখেছে। সেই ব্যথাটা কেন হয়, কারণ ফেলে রেখে 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 দাঁতের পোকাটা দাঁতটা পুরো খেয়ে নিয়েছে, শুধু দাঁতের গোড়াটা পড়ে থাকে। সেই ক্ষেত্রে দাঁতটাকে বাঁচানো যায় না, আমরা তখন তুলে ফেলে বলি পাশের দুটো দাঁত সাপোর্ট নিয়ে ক্রাউন অ্যান্ড ব্রিজ করে নিতে। ক্রাউন কি আর ব্রিজ কি? ক্রাউন হচ্ছে যদি আমি একটা দাঁতে ট্রিটমেন্ট করলাম বা সেন্সিটিভিটির জন্য দাঁতটাকে ক্যাপ পরিয়ে দিলাম, সেটা হচ্ছে ক্রাউন। এবার মাঝখানে দাঁতে মানে একটা দাঁত হুট করে কিচ্ছু নেই, শুধু গোড়া পড়ে আছে, দাঁতটাকে তুলে দিলাম, কিছু করা যাবে না, ওটা জাস্ট তুলতেই হবে, দাঁতের গোড়া লাস্ট স্টেজে এসছে, তো আমি ওটা কিছুভাবেই বাঁচাতে পারবো না। তখন কি করবো, ওই দাঁতটা তুলে ফেললাম, তারপরে 7 দিন বাদ তাকে রিকল করলাম, কারণ মাড়িটা শোকাতে হয়, না হলে মাপ নেওয়া যায় না দাঁতে। 7 দিন বাদ পেশেন্টকে রিকল করলাম, তখন আমরা বলি যে পাশের দুটো দাঁত তো খুব সুন্দর আছে, পাশের দুটো ধরুন পাশেরটাও নেই, তার পাশেরটা ভালো আছে, তো ওই দুটো দাঁতের সাপোর্ট নিয়ে ওই দুটোকে ক্রাউন, শুধু ক্রাউন, ওটা আবার রুট থাকে না, ওটা ইমপ্লান্ট না, এটা শুধু ক্রাউন জোড়া লাগিয়ে দিই, ওটা হচ্ছে ক্রাউন অ্যান্ড ব্রিজ।
আচ্ছা, মানে আজকাল মানে এটা আমাদের মডার্ন টেকনোলজি ইমপ্রুভ হয়েছে এবং প্রচুর। মডার্ন সায়েন্স অনেক এগিয়েছে, হ্যাঁ। এবং আমাদের এই ডেন্টিস্ট্রির বিভাগটাও কিন্তু অনেক সুন্দরভাবে অনেক, হ্যাঁ। এগিয়েছে। আর এই না যে আপনি দাঁত তুললেন 7 দিন বাদ মাপ দিয়ে গেলেন, আবার 10 দিন পর ক্রাউন পাবেন, এখানে তা না, এখানে খুব ফাস্ট দেওয়া হয়। যেদিন মাপ নেওয়া হবে তার 2 থেকে 3 দিনের মধ্যেই ক্রাউন লাগিয়ে দেওয়া হবে। আর ওটা যদি ইন কেস কোনোদিনও, আর ওটা ওয়ারেন্টি থাকে আমাদের 10-15 বছরের ওয়ারেন্টি, মানে ক্রাউনের যদি কিছু হয়ও আমরা সেটাকে আবার অল্টারেশন করে কারেকশন করে আবার দিয়ে দেবো। তো আমাদের আজকের আলোচনা থেকে আমরা এটা জানতে পারলাম যে আপনার হাসি ঠিক নেই, আপনার দাঁত ঠিক নেই, তার জন্যই আপনার হাসি ঠিক নেই, সেটাকে আপনি ঠিক করে নিতে পারেন। আপনার দাঁতের যে কোনো সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারেন, এবং আপনার যে কনফিডেন্স লেভেলটা 0 হয়ে গিয়েছিল আপনার দাঁতের জন্য, সেই কনফিডেন্স লেভেলটাকে আপনি 100-এ 100 আনতে পারেন ফেরত, যদি আপনি ঠিক মতো সময় চিকিৎসা করতে পারেন। হ্যাঁ। তো এবার একটু ডুজ অ্যান্ড ডোন্টস, দাঁত ভালো লাগার জন্য একদম অনুষ্ঠানের শেষে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, উনি যেমনি বললেন যে সময়, ঠিক সময়টা খুব ইম্পর্টেন্ট দাঁতের চিকিৎসা। যদি আপনি ঠিক সময় না আসেন, আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করতে পারবো না। মানে যেই দাঁতটা ধরুন বাঁচানো যায় সেটা আর চান্সই পেলাম না বাঁচানোর, তখন ফেলে। আর কিছু কিছু পেশেন্ট আছে 20-25 বছরে দাঁতটা ফেলে রেখে রেখে শুধু টুকরো পড়ে আছে, তখন খুবই ইয়াং পেশেন্ট কিন্তু দাঁত তুলে ফেলতেই হয়। তো সেই ক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস অনুযায়ী আমি বলবো আগে যে এভরি 3 to 4 মান্থস একটা চেক আপ খুব ইম্পর্টেন্ট। ব্রাশ টুয়াইস ডেলি উইথ মাউথ ওয়াশ পরে, মানে ব্রাশ করে নেওয়ার পর একটা ভালো মাউথ ওয়াশ দিয়ে, যেটা ডেন্টিস্ট প্রেসক্রাইব করে দেবে, সেই মাউথ ওয়াশটা ইউজ করবেন। 30 সেকেন্ড ওটা দিয়ে কুলকুচি করে ফেলে দেবেন। তারপর জল লাগাবেন না, জল লাগাবেন না 15 মিনিট দিয়ে, 15 মিনিট পর যে আবার নর্মাল খাওয়া, জল খাওয়া সব নর্মাল। তো আর ফ্লসিং, ফ্লসিং বলে একটা জিনিস হয়, অনেকের কি হয় দুটো দাঁতের মাঝে খাবার আটকে 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 গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, সেখানে আবার বেশি খাবার আটকাচ্ছে। এবার কি হচ্ছে, দাঁতের মাড়িটা নেমে যাচ্ছে, দাঁতটা নোড়া শুরু করছে, মানে বিভিন্ন প্রবলেম। বারবার পেশেন্ট বলে যে আমার দাঁতের মাঝে খুব খাবার আটকাচ্ছে। তখন কি করবেন, ফ্লসিং, ফ্লস পাওয়া যায়, ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়, ওটা দিয়ে খাবারের পর যদি মনে হয় যে কিছু আটকে গেছে, টুথপিক বা সেফটি পিন ইউজ করবেন না, এটা অনেকে ইউজ করে, তো ওইগুলো ইউজ করা খুবই খারাপ। ইন্টারডেন্টাল ব্রাশ বা টুথ বা ওই ফ্লস যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবেন, ওটা দিয়েই ঠিক করবেন। তাহলে আপনার ওরাল হাইজিনও ভালো থাকবে, ওরাল হেলথ ভালো থাকবে। আর এভরি 6 মান্থ যদি পারেন একটা স্কেলিং, খুবই ভালো। সামনে যদি বিয়ে থাকে, বিয়ে বাড়ি থাকে, বা এখন শীতকাল পার্টির দিকে আমরা যাচ্ছি, আপনার হাসিতে যদি আপনি 100% কনফিডেন্স আনতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য একমাত্র অ্যাড্রেস হচ্ছে ডক্টর প্লাস। আসুন ডক্টর প্লাসে, অ্যাপয়েন্টমেন্ট করুন। ডক্টর অমৃতা নন্দী থাকেন, এবং অবশ্যই তার কাছে এসে ট্রিটমেন্ট করিয়ে আপনার হাসির ক্ষেত্রে আপনি 100% একেবারে কনফিডেন্স লেভেল ফেরত নিয়ে যান। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ডক্টর নন্দী, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।